আচ্ছা দেখো, তো জিওগ্রাফির আমি বলেছিলাম আজকে প্রশ্ন উত্তর আলোচনা হবে। তো আশা করি তোমরা কম বেশি পড়েছো। তো চলো শুরু করা যাক। বলছে কোন রাজ্যের সঙ্গে ভারতের সর্বাধিক রাজ্যের সীমানা রয়েছে? মানে কোন রাজ্য সবচেয়ে বেশি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে? কি হবে অ্যান্সার? পারবে? সহজ প্রশ্ন তো। স্যার এটা পশ্চিমবঙ্গের হবে না? পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক তো ঝাড়খণ্ড শেয়ার করেছে। না, এরিয়া নয়, বেশি রাজ্যের সঙ্গে। মানে তারপরে ধরো মধ্যপ্রদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে কি উত্তরপ্রদেশ, গুজরাট, তারপর তোমার রাজস্থান, এরকম টাইপের। মানে স্যার কোন তাহলে রাজ্যের ইউপি সঙ্গে? হবে, ইউপি মিডিলে আছে। হ্যাঁ, ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। তো অবশ্যই অ্যান্সার হবে উত্তরপ্রদেশ বা ইউপি। তো উত্তরপ্রদেশ হবে অ্যান্সার। উত্তরপ্রদেশ 8টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, 8টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাথে বর্ডার শেয়ার করছে। হুম, আচ্ছা, আয়তন অনুযায়ী বিশ্বে ভারতের কততম স্থান রয়েছে? ভারতের স্থান বিশ্বে কত? জানি তো, আমরা পড়েছিলাম প্রথম নোটসের প্রথমেই বলা ছিল আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান, জনসংখ্যার দিক থেকে প্রথম, আয়তনের দিক থেকে কত মনে আছে? ভুলে গেছো? সপ্তম হবে। হুম, সপ্তম হবে, সেভেন্থ। ঠিক আছে, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে সপ্তম বা সেভেন্থ। আচ্ছা, আচ্ছা, তো আয়তন অনুযায়ী ভারতে বিশ্বের স্থান হচ্ছে সপ্তম। আচ্ছা, কোন প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে? সুন্দরবনের বাংলাদেশ। হুম, বাংলাদেশের সঙ্গে আমাদের সুন্দরবন বাংলাদেশ। রয়েছে। সুন্দরবন হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, যেটা আমাদের সাউথ 24 পরগনাস রয়েছে, তার সাথে আমাদের বর্ডার শেয়ার হচ্ছে। আচ্ছা, ভারতের সর্বশেষ জনগণনা বা সেন্সাস কবে হয়েছিল? 2011। 2011। 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে। পরবর্তী সেন্সাস এবার কবে হবে দেখা যাক। 21-এ হয়নি কোভিড এর কারণে। এবার কবে হবে লেটস সি, দেখা যাক। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সহজ তো। নিউ দিল্লি। নিউ দিল্লি। নিউ দিল্লিতে সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন। 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী কোন পশ্চিমবঙ্গের জনবহুল জেলা কোনটি? উত্তর চব্বিশ পরগনা। হুম, উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনাস। সেটাই হচ্ছে সবচেয়ে জনবহুল জেলা। কেন, এখানে প্রচুর হচ্ছে ওই বাংলাদেশ থেকে আসে, বিশেষ করে বারাসাত, বনগাঁ এইসব অঞ্চলগুলোতে নর্থ 24 পরগনা প্রচুর লোক থাকে। প্রচুর লোক আসে বাংলাদেশে, আর সবকে আমাদের ম্যাডাম তো সিটিজেনশিপ দিয়ে যাচ্ছে। মানে সিটিজেনশিপ নয়, বেসিক্যালি থাকতে দিচ্ছে, বা সিটিজেনশিপ ওই এসআইআর এর মাধ্যমে তো হচ্ছে। তো ওই জন্য সুপ্রিম কোর্টেও চলে যাচ্ছে, ভোট ব্যাংক রয়েছে। যাই হোক, নিচের কোন রাজ্যের উপর দিয়ে ভারতের প্রমাণ সময় যায়নি? ভারতের যে প্রমাণ সময়, যেটা আমাদের 82°30', সেটা কোন শহরের উপর, রাজ্যের উপর দিয়ে যায়নি? বিহার। হুম, বিহারের উপর দিয়ে যায়নি। তো দেখো, উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে আমরা জানি উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। যদি বলে কোন কোন রাজ্যের উপর দিয়ে আমাদের ভারতের যে প্রমাণ আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রেখা গিয়েছে, তাহলে আমরা বলবো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। যায়নি কার উপর দিয়ে? বিহারের উপর দিয়ে যায়নি। ঠিক আছে, মাথায় রাখতে হবে। কত বছর অন্তর ভারতে জনগণনা হয়? সবাই জানি। 10 বছর অন্তর। হুম, প্রতি 10 বছর অন্তর আমাদের সেন্সাস বা জনগণনা হয়ে থাকে। কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? উত্তরাখণ্ড। ভেরি গুড, উত্তরাখণ্ড দিয়ে যায়নি, আমরা ম্যাপটা মোটামুটি ভালোভাবে জানি। তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে সেগুলো আমাদের জানা দরকার। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গ আর নর্থ ইস্টে ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে? তো মনে রাখবে কতগুলো রাজ্যের উপর দিয়ে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে কটা রাজ্যের উপর দিয়ে গিয়েছে? ৮ টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। হুম? এটা মনে রাখতে হবে। প্রশ্ন একটা ছিল তো ১ম প্রশ্নটা? না ওর ১ম প্রশ্নটা ওটা নয়? না সরি এটা বর্ডার ছিল প্রশ্ন। আচ্ছা ৮, ৮ মিলে গেছে। আচ্ছা। ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গিয়েছে? সবাই জানি বলো। নিরক্ষরেখা। হুম? ভারতের মাঝখান দিয়ে নিরক্ষরেখা ও গিয়েছে? না, ভারতের মাঝখান থেকে না, 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 না। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এক্ষুনি যেটা আলোচনা করলাম, সেটাই তো ভারতের মাঝখান দিয়ে গিয়েছে। কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, প্যাট অঞ্চল বলতে কোন মালভূমিকে বলা হয়? কোন মালভূমিকে প্যাট অঞ্চল বলা হয়? আচ্ছা, মনে রাখবে যে ছোটনাগপুর মালভূমির যে ছোটনাগপুর। হ্যাঁ, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশকে বলা হয় প্যাটল্যান্ড। ঠিক আছে? এই যে আমি এর সঙ্গে সঙ্গে কিছু এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি যেগুলো দরকার আছে। নোটসে থাকলে তাহলে সুন্দর করে তোমরা পেয়ে যাবে। এক্সাম সামনে আসছে। এই জন্য আমি এইভাবে আলাদা করে বানিয়ে দিয়েছি। আচ্ছা, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত? এই ধরনের একটা প্রশ্ন থাকে যে প্রচুর ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে থাকবে না কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু থাকবে। আফ্রিকাতে মাউন্ট কিলিমাঞ্জারো এটা কি ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। হুম, আগ্নেয় পর্বত। এটা এক ধরনের আগ্নেয় পর্বত। ঠিক আছে? মনে রাখবে কিলিমাঞ্জারো একটা বর্তমানে একটা সুপ্ত আগ্নেয়গিরি। মানে এখানে হচ্ছে যে এখন আগ্নেয়গিরি নেই, যেকোনো সময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতেই পারে। ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত? ডেকান ট্র্যাপ বা ডেকান মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি। এটা পরীক্ষায় আসে, খুব ব্যাসল্ট গুরুত্বপূর্ণ। শিলা। হুম, ব্যাসাল্ট শিলা। অবশ্যই এটা আমাদের ব্যাসল্ট শিলায় গঠিত। যেমন ডেকান ট্র্যাপ বা ডেকান মালভূমি প্রধানত আগ্নেয় শিলায় কিন্তু গঠিত। ঠিক আছে? কিন্তু উত্তরটা ব্যাসল্ট কেন হবে? তার কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরে তৈরি হয়েছিল, কিন্তু এই এলাকাটা ব্যাসল্টের যে লাভা প্রবাহ পুরু স্তর দিয়ে গঠিত হয়েছে। এবার আগ্নেয় শিলা যখন ঠান্ডা হয় তখন তো বিভিন্ন শিলায় তৈরি হয়। তো ব্যাসল্ট এক ধরনের আগ্নেয় শিলার মধ্যেই পড়ে। হুম, আচ্ছা, পরের প্রশ্ন, গ্রানাইট কি ধরনের শিলা? যেমন ব্যাসল্ট শিলা এক ধরনের আগ্নেয় শিলা, সেরকম গ্রানাইট কি ধরনের শিলা? রূপান্তরিত শিলা। না, গ্রানাইটও রূপান্তরিত শিলা। না, গ্রানাইটও আগ্নেয় শিলা। ওই যে রেল লাইনে যেগুলো দেখতে পাই, গ্রানাইটও এক ধরনের আগ্নেয় শিলা, যেটা এই পৃথিবীর পৃষ্ঠের সময় ম্যাগমা যেটা লাভা রয়েছে তার সেগুলো ধীর শীতল হয়ে গঠিত হয়। প্রাথমিকভাবে কোয়ার্টজ, ফেলসপার এবং অভ্রের মতো খনিজ দ্বারা গঠিত। এটাও এক ধরনের আগ্নেয় শিলা। হুম, আগ্নেয় শিলা যখন বাইরে ঠান্ডা হয় তখন আগ্নেয়গিরির লাভা, তখন সেটা হয়। গ্রানাইট, ব্যাসল্ট এগুলো সব আগ্নেয় শিলার উদাহরণ। এবার এই গ্রানাইট রূপান্তরিত হয়ে কি স্যার। গঠিত হয়? হ্যাঁ বলো বলো বলো। না, না, আপনি বলুন, আমি অন্য একটা প্রশ্ন করব। আচ্ছা, বলো তুমি কি বলছো, বলো কি প্রশ্ন বলো। আসলে ফোনে দেখছিলাম যে ১ টাকার কয়েন হয়, সেগুলো বিভিন্ন মানে জায়গার বিভিন্ন রকম চিহ্ন করা। মানে একটা ১ টাকার কয়েন কি পশ্চিমবঙ্গে, আবার মুম্বাই এরকম এরকম জায়গায় তৈরি হয়? হ্যাঁ, ওগুলো তো আমাদের মিন্ট রয়েছে। যেমন নোট ছাপানোর কেন্দ্র রয়েছে, সেরকম মিন্ট কারখানা রয়েছে। প্রত্যেক রাজ্যে নেই। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের হচ্ছে নোট ছাপানোর কেন্দ্র কতগুলো রয়েছে? ৪ টে রয়েছে। যেরকম মিন্ট ছাপানোরও কেন্দ্র এরকম ৪ টে রয়েছে, যেখানে কয়েন ছাপানো হয়। যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গে তোমার ওই ঝাড়গ্রামের কাছে, ঝাড়গ্রাম না কোন জায়গাটার কাছে? ঝাড়গ্রাম নয়, আম আরে ওই যে বলো না, মেদিনীপুরের ২ টা স্টেশন পরে। শালবনী। শালবনীতে একটা রয়েছে। শালবনী হুম। ট্যাক্সলা রয়েছে। শালবনীতে ট্যাক্সাল রয়েছে। সেরকম পশ্চিমবঙ্গে রয়েছে। একটা হচ্ছে তোমার মিন্ট কারখানা রয়েছে। একটা হচ্ছে নোট। এছাড়া তোমার হচ্ছে নাসিকে রয়েছে। সেরকম। মানে প্রত্যেক রাজ্যে রাজ্যে আছে এরকম নয়। যেখানে ট্যাক্সাল রয়েছে, যেখানে তৈরি হয় সেখানেই এই জিনিসটা আছে। এটা সারা ভারতে চলে। কোনো অসুবিধা নেই। তুমি কি বলছো যে আচ্ছা, পশ্চিমবঙ্গের আচ্ছা। আলাদা কয়েন, মুম্বাইয়ের আলাদা কয়েন এরকম হ্যাঁ, বলছো?
হ্যাঁ, না আমি হুম, ভাবতাম যে মানে আমাদের এখানে যেটা তৈরি হয় সেটাই হয়তো সব জায়গায় চলে, হুম। এটাই ভাবছিলাম আর কি। এটা হচ্ছে আরবিআই বিভিন্ন রাজ্যের হচ্ছে বিভিন্ন জায়গায় মিন্ট কারখানা করে রেখেছে। সেরকম মিন্ট কারখানা মানে যেখানে তৈরি করা হয়, সেরকম পশ্চিমবঙ্গে একটা হুম নোট আর হুম। একটা মিন্ট কারখানা রয়েছে। মুম্বাইতে, মহারাষ্ট্রে রয়েছে দুটো, সেরকম টাইপের আর কি। আচ্ছা, গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়? মার্বেল। গ্রানাইট আহ, নিস। নিজ তৈরি হয়, ভেরি গুড। তাহলে গ্রানাইট এক প্রকার আগ্নেয় শিলা, রূপান্তরিত হয়ে নিজ গঠন করে। আর মার্বেল গঠিত হয় কি থেকে? চুনা পাথর থেকে, ঠিক আছে? মার্বেল চুনা পাথরে রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল। আর স্লেট সেল থেকে উদ্ভূত হয়। স্লেট, গ্রাফাইট। হুম, ঠিক আছে, স্লেট উৎপন্ন। তাহলে এটা আমাদের কি হবে? গ্রানাইট রূপান্তরিত হয়ে নিজ গঠন করে। নিজ একটা রূপান্তরিত শিলা। আচ্ছা, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। বেলে ব্যাসল্ট। পাথর। ব্যাসল্ট। একটু আগে কি প্রশ্ন করলাম? ডেকান ট্র্যাপ, এটা ডেকান মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি ব্যাসল্ট। কিন্তু ছোটনাগপুর মালভূমি, এটা কিন্তু ব্যাসল্ট নয়। ছোটনাগপুর মালভূমি গ্রানাইট দ্বারা গঠিত। হুম, ছোটনাগপুর মালভূমি গ্রানাইট আর কিছু জায়গায় নিজ শিলা, যেগুলো রূপান্তরিত হয়ে গেছে, সে গ্রানাইট আর কিছু অংশ রূপান্তরিত হয়ে নিজ তৈরি করেছে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? জানি আমরা। পশ্চিম ঘাটকে সহ্যাদ্রি বলে, আর পূর্ব ঘাটকে, হিমাদ্রি। হ্যাঁ, হিমাদ্রি। আরে হিমাদ্রি কি? হিমাদ্রি তো হুম, হিমালয়ের হিমালয়ের সর্বোচ্চ অংশকে হিমাদ্রি হুম, বলি। হিমালয়ের সর্বোচ্চ, হিমাদ্রি, হুম। হিমাচল, শিবালিক, তার মধ্যে হিমালয়ের সর্বোচ্চ অংশ হিমাদ্রি। তাহলে কি হবে? মলয়াদ্রি হবে না? পূর্বঘাট পর্বতমালাকে মলয়াদ্রি মলয়াদ্রি। বলা হয়, আর পশ্চিম ঘাট পর্বতমালাকে সহ্যাদ্রি বলা হয়, তাই তো? আচ্ছা, যাই হোক। হুম। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সাতপুরা খুব ফেমাস, পরীক্ষায় বারবার পড়েছে। এটা পড়িয়েছিলাম, বলেছিলাম। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। হুম, সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, যেটা আমাদের মধ্যপ্রদেশে মহাদেও পর্বতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, চেমাইয়ুংদুং হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সবাই জানে, বলো। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী চেমাইয়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতে রয়েছে। তিব্বতে সাংপো বলা হয় কোন নদীকে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রকেই সাংপো বলা হয়, তাই তো? সিম্পল। নদীকে উৎপত্তিস্থল তিব্বতে, ইয়ারেলমু সাংপো বলা হয়। আচ্ছা, কোন নদীটি, কোন নদী, কোন বাঁধটা ভাগীরথী নদীর উপরে অবস্থিত? এটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ভারতের সর্বোচ্চ বাঁধ। তেহেরি বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধ, সেটা ভাগীরথী নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ। কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড, তাই তো? গুজরাট। উত্তরাখণ্ডে রয়েছে বাবা। ভাগীরথী নদী কোথা থেকে এসছে বাবা? ভাগীরথী হুম, তো পরে অলকানন্দার সাথে মিশে গঙ্গা নামে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে, তাই না? তাহলে কোথা থেকে আসবে? উত্তরাখণ্ড থেকেই আসবে। দেবভূমি উত্তরাখণ্ড। আচ্ছা, এই উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদী, এটা ভারতের সর্বোচ্চ বাঁধ। আচ্ছা, কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট নয়? হিমালয় থেকে সুবর্ণরেখা। হ্যাঁ, হিমালয় থেকে উৎপন্ন হলে বরফ গলা জল হবে। তাহলে যেগুলো হিমালয় থেকে উৎপন্ন হবে না, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হবে, সেটা বরফ গলা জলে পুষ্ট হবে। আচ্ছা, সরি সরি সরি, ভুল বললাম। বরফ গলা জলে পুষ্ট নয়। আহ, আচ্ছা, এটা তিস্তা নাকি? এটা একটু ভুল হয়ে গেছে। ওটা ভুল হয়ে গেছে। বরফ গলা জলে পুষ্ট উত্তর হবে, প্রশ্নটা পুষ্ট হবে।
কারণ বাকিগুলো সব তিস্তা, গঙ্গা, জল ঢাকা, এগুলো সব তো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, এগুলো তো বরফ গলা জলে পুষ্ট। কিন্তু সুবর্ণরেখার যে নদী, সেটা হচ্ছে মানে সুবর্ণরেখার নদী, সেটাই তো বরফ গলা জলে পুষ্ট। তাহলে এটা উত্তরটা সুবর্ণরেখা হবে যদি বরফ গলা জলে, কারণ বাকিগুলো সব তো তোমার এই তো হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট হয়, তিস্তা, গঙ্গা, জল ঢাকা। কিন্তু সুবর্ণরেখা ছোটনাগপুরে বলে এটা বৃষ্টির জলে পুষ্ট হয়, ঠিক আছে। ও তাহলে প্রশ্নটা স্যার ঠিক স্যার আছে। তাহলে তো কোশ্চেনটা তো ঠিকই কোশ্চেনটা ছিল ঠিক স্যার, ও না, ঠিকই তো ঠিকই নয়, আছে ঠিকই আছে। ও কোশ্চেনটা। ঠিকই ঠিকই স্যার ঠিক এটা আছে। ঠিকই আছে যথেষ্ট নয় কোশ্চেনটা। তো হবে। ও সরি, আমি কোশ্চেন বরফ ঠিকই গলাকে, আছে। আচ্ছা সরি, কোশ্চেন ঠিক বরফ আছে। বরফ গলা জলকে বৃষ্টির জলে পুষ্ট নয় ভাবছি, না না ঠিক আছে। বরফ গলা জলে পুষ্ট নয় মানে বৃষ্টির জলে পুষ্ট সুবর্ণরেখা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ওকে। মানে আমি বলছি ঠিক কিন্তু ভাবছি অন্য। আচ্ছা, নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না? স্বাভাবিক প্রশ্ন। যেগুলো আমাদের পশ্চিম বাহিনী হয়, তারা বদ্বীপ সৃষ্টি নর্মাদা। করেনি। নর্মদা নদী, ঠিক আছে। নর্মদা নদী আমাদের পশ্চিম বাহিনীর নদী হয়, যায় গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে, সেই জন্য তার গতিপথ দ্রুত হয়, ফলে বদ্বীপ সৃষ্টি হয় না। আচ্ছা, এটা দেওয়া আছে নর্মদা নদী পশ্চিম বাহিনী আমাদের গ্রস্ত উপত্যকা, সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে যায়, গতিপথ দ্রুত হয় এবং পলিমাটি জমে না, তাই বদ্বীপ হয় না। পশ্চিম বাহিনীর নদীগুলোর এই জন্য বদ্বীপ হয় না। কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? জানি, গতিবেগ খুব কম হয়ে নিম্ন যায়। গতিতে। মধ্যগতি। হ্যাঁ, মধ্যগতি কেন? নিম্ন গতিতে হয় তো। নিম্ন গতিতে। নিম্ন নিম্নগতি। গতিতে এত ভূমির ঢাল কমে যায়, সেই সময় নদীর গতিবেগ এত কমে যায়, ফলে যে পলিটা বহন করছে সেটাকে আর নিয়ে যেতে পারে না, জমা করে। তাই জন্য কি তৈরি হয়? মিয়েন্ডার বা বাঁকা পথ হয়। ফলে কি হয়? সেখান থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়। মনে হচ্ছে নদী যাচ্ছে, যেতে যেতে এইরকম ঘুরে যাচ্ছে। ঘুরে যাওয়ার সময় পুরোটা না গিয়ে মাঝখান থেকে এইরকম সোজা চলে যায়। ফলে এই যে অঞ্চল যেটা গিয়েছিল সেইটা এরকম রয়ে যায়, সেইটা এই জায়গায় জলাশয় রয়ে যায়। তাহলে যেটা একটা ঘোড়ার নলের মতো দেখতে লাগে, এই জিনিসটা, এই জিনিসটা যায় এইভাবে হয়, সেটাকে আমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। আচ্ছা, সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সুবর্ণরেখা নদীর উপরে সুবর্ণরেখা জলবিদ্যুৎ প্রকল্প, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। আচ্ছা, কল্যাণাই বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? কাবেরী। কাবেরী নদীর উপরে অবস্থিত। স্যার অপশন ডি হবে। না, কাবেরী কাবেরী কাবেরী। কোন রাজ্যে বলো তো? তামিলনাড়ু, তাই তো? কে- এ আচ্ছা, তামিলনাড়ু। হ্যাঁ তামিলনাড়ু বলো। তামিলনাড়ুতে যে কাবেরী নদী রয়েছে সেখানে কাল্লানাই বাঁধ রয়েছে, যেটা চোল রাজা কারিকালান এটা বানিয়েছিল। আচ্ছা, ভবানী সাগর বাঁধ তেলেঙ্গানা। ভবানী সাগর বাঁধ উম, উম, রাজ্য হিসেবে তেলেঙ্গানা না তামিলনাড়ু বলো তো, কোন জায়গাটা রয়েছে ভবানী সাগর বাঁধটা? এক second, তেলেঙ্গানায় মনে হচ্ছে না, তামিলনাড়ু, আমি এটাই ভাবছিলাম। তামিলনাড়ু। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ু রাজ্যের ইরোড জেলায় অবস্থিত, কাবেরী নদীর যে উপনদী ভবানী নদীর উপরে বৃহত্তম বাঁধ। তামিলনাড়ু হবে, তেলেঙ্গানা হবে না, সেটাই ভাবছিলাম। ঠিক আছে। আচ্ছা, নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপরে অবস্থিত? একটু আগেই বললাম, এক্ষুনি। সবচেয়ে উচ্চতম বাঁধ তেহেরি। তেহেরি তেহেরি বাঁধ। বাঁধ। তেহেরি। এটা ভারতের সর্বোচ্চ আর বিশ্বের অন্যতম উচ্চ বাঁধ হচ্ছে তেহেরি। আচ্ছা, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? ডুয়াব বলয়। দোআব অঞ্চল বলা হয়ে থাকে, একদম। আচ্ছা, পরের প্রশ্ন।
চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ইন্দ্রাবতী। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? হ্যাঁ, চিত্রকূট জলপ্রপাত এই ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত, যেটাকে আমাদের ভারতের নায়াগ্রা বলা হয়। নায়াগ্রা ফলস যেরকম উঁচু রয়েছে, সেরকম এটাকে ভারতের নায়াগ্রা বলা হয় এই কারণে। ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত ছত্তিশগড় রাজ্যে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদী? কাবেরী। কাবেরী। কিন্তু কোন রাজ্য? তামিলনাড়ু না কর্ণাটক? শিব সমুদ্রম কর্ণাটক রাজ্যে। তামিলনাড়ু। এইটাই ভুল হয়, ঠিক আছে? এটা অ্যান্সার কর্ণাটক হবে। এবার এখানে প্রশ্নটা যদি করতো শিব সমুদ্র জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, তখন কিন্তু ভুল হয়ে যেত। তার মানে কাবেরী নদী কিন্তু কর্ণাটকে দিয়েও গিয়েছে, কারণ আমাদের তামিলনাড়ুর মধ্য দিয়েও গিয়েছে। কোনটা সেটা মাথায় রাখতে হবে, কিন্তু এই কাবেরী নদী কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? এই জন্য প্রশ্নটা জিজ্ঞেস করলাম। এখানে ভারতের প্রথম প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এই শিব সমুদ্র জলপ্রপাতেই কিন্তু হয়েছিল। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে দার্জিলিং এ আছে, তাই তো? সিদ্রাপং। হ্যাঁ। 1897 1897 দার্জিলিং। এই যে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা সিদ্রাপং এ রয়েছেন, 1897 এ হয়েছিল। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায়, বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায় কোন রাজ্যে? মেঘালয়। অরুণাচল মেঘালয়। প্রদেশ। মেঘালয়। তারতম্য 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 মানে বেশি বৃষ্টিপাত নয়, ডিফারেন্স। ডিফারেন্স। রাজস্থান হবে তাহলে। হ্যাঁ, ও আচ্ছা। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য, প্রশ্নটা বুঝে করতে হবে, সেই জন্য রাজস্থান হবে, ঠিক আছে? বেশি বৃষ্টিপাত যদি বল, তখন তো মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম সে তো আছে। বুঝে শুনে উত্তর করতে হবে। কোনটি এল নিনোর সাথে সম্পর্কযুক্ত? এল নিনোটা কি? উষ্ণ স্রোত এটা। হুম, জলের উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত, ঠিক আছে? এল নিনো লা নিনা। উষ্ণ স্রোত এল নিনো হচ্ছে একটা ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের একটা অস্বাভাবিক উষ্ণ, যেটা হচ্ছে পেরুর উপকূল বরাবর উষ্ণ সমুদ্র স্রোত, যেটা বিশ্বজুড়ে আবহাওয়াকে প্রভাবিত করে, তাই তো? আমাদের এল নিনো লা নিনা প্রভাবিত হয়। কোন রাজ্যে কালবৈশাখী ঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়? শুরু হবে কিছুদিন পরে। পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কিছুদিন পরে আমাদের পশ্চিমবঙ্গ। শুরু হবে। পশ্চিমবঙ্গ, গরমকালটা পড়লেই হবে। কালবৈশাখী ঝড় স্থানীয় বৃষ্টিপাত, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার সহ পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় এটা হয়ে থাকে, তাই তো? পশ্চিমবঙ্গে এটা আমাদের বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আচ্ছা, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? আয়ন বায়ুকে বলা হয়। আয়ন বায়ুকে বলা আয়ন হয়। বায়ু। কেন? কারণ পূর্বে কি হতো, এই বায়ুর উপরে ভিত্তি করে যারা নাবিকরা ব্যবসা হতো, করতো ওই ব্যবসা হতো। নৌকোগুলো যেত। হ্যাঁ, আমাদের ভাস্কো ডা গামা থেকে শুরু করে প্রত্যেকে এসেছে। এই জন্য আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। আমি নিচের হচ্ছে সবসময় এই এক্সামের জন্য স্পেশাল করে সব এক্সপ্লেনেশন কিছু কিছু অ্যাড করে দিচ্ছি, পিডিএফটা পেয়ে যাবে, অসুবিধা নেই। তো এই জন্য পড়তে আরো সুবিধা হবে। তো আয়ন বায়ু সেই বায়ু যেটা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। মনে আছে? এই যে আমাদের যদি পৃথিবী হয় মাঝখানটায় রয়েছে, তাহলে উপক্রান্তীয় অঞ্চল যেটা হয় মানে 23.5 ডিগ্রি, সেটা হয় উচ্চচাপ। নিরক্ষরেখায় যেটা হয় সেটা নিম্নচাপ হয়, বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসে। সেই জন্য এটাকে পালতোলা জাহাজ ব্যবহার করা হতো। এই জন্য গর্জনশীল 40 মনে আছে এই জিনিসগুলো? আচ্ছা, পর্জল মৃত্তিকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পর্জল পার্বত্য মৃত্তিকা। অঞ্চলে। পার্বত্য হ্যাঁ, অঞ্চল মনে হচ্ছে। পার্বত্য অঞ্চলে পর্জল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এটা বেসিক্যালি এই শীতল এবং আর্দ্র তৈগা অঞ্চল সৃষ্টি করে। এই যে কনিফেরাস ফরেস্ট, তৈগা বনভূমি যেটা হয়। ফরেস্টের বিভিন্ন ধরনের ভাগ হয় বলেছিলাম। আমাদের তৈগা ফরেস্ট হচ্ছে যেটা আমাদের পার্বত্য অঞ্চলে পর্জল মৃত্তিকা থেকে হয়। সয়েল পড়িয়েছিলাম।
মনে আছে ওখানে? গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? সবচেয়ে বেশি গম উৎপাদন? উত্তরপ্রদেশ। 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 উত্তরপ্রদেশ আমাদের গম উৎপন্ন হয় গ্রিন রেভলিউশনের পর থেকেই। ভালো খবর। প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলা হয়? খাদার বলাই। আবার প্রাচীন উল্টো। বলেছে খাদার। ভাঙর বলে। খাদার নয়, ভাঙর প্রাচীনকে বলে। ভাঙর প্রাচীন বলা বলেছে। হয়। হ্যাঁ, প্রাচীনকে ভাঙর হ্যাঁ, আর ভাঙর। নবীন হলে খাদার, তাই তো? তাহলে এখানে উর্বর কোনটা হয়? উর্বর। নবীন পলিটা। রেগুন হ্যাঁ, রেগুন বলে উর্বর। আরে উর্বর কোনটা হয়? খাদার না ভাঙর কোনটা উর্বর হয়? নবীন ও যেটা সরি খাদার হয়। এটা খাদার হবে না? হ্যাঁ, নবীন খাদার যেটা হবে। হবে সেটা উর্বর হবে, কারণ সেখানেই হচ্ছে নতুন ভাবে পলিমাটি পড়ছে। দেখো বলা আছে প্রাচীনকে ভাঙর বলা হয়, ঠিক আছে? আর দূর থেকে যেগুলো পাওয়া যায় নতুন পলিমাটি, যেটা খাদারের চেয়ে কম উর্বর হয়, খাদার বেশি উর্বর হয়, ঠিক আছে? আচ্ছা, গম চাষের জন্য কোনটি সবচেয়ে ভালো? কোন মাটিতে গম চাষ হয়? দোআঁশ মাটি ভালো। দোআঁশ দোআঁশ মাটিতে। মাটি। কালো মাটিতে কি হয়? তুলো, তাই তো? তুলো চাষ হয় ভালো। তুলো চাষ হয়। কালো মাটিতে তুলো চাষ হয়। তাহলে গম চাষের জন্য দোআঁশ মাটি ভালো, কারণ এখানে সঠিক অনুপাতে বালি, পলি, কাদা থাকে। আচ্ছা, কিসের উপস্থিতির কারণে মাটি আম্লিক হয়? অ্যাসিডিক কিসের কারণে হয়? হাইড্রোজেনের উপস্থিতির কারণে। অবশ্যই হাইড্রোজেন থাকলেই। এটা তো সেম ব্যাপার, এইচ প্লাস যদি থাকে তাহলে সেটা আম্লিক হ্যাঁ, প্রকৃতির হয়, অ্যাসিড। ঠিক আছে? অ্যাসিড আর তৈরি ওইস করে। থাকলে ক্ষারীয়। ওইচ থাকলে ক্ষারীয় হয়, তাই তো? তাহলে অ্যাসিড থাকা মানে পিএইচ কত হবে? 7 কম হবে। 7 কম হবে। 7 কম হবে। আর 7 বেশি হলে আমাদের এই যে এইচ প্লাস এর ঘনত্ব বাড়লে আম্লিক বা অ্যাসিডিক হবে। শাল কি ধরনের উদ্ভিদ? শাল তো পর্ণমোচী। পর্ণমোচী পর্ণমোচী। উদ্ভিদ। পর্ণমোচী একটা বিশেষ সময়ে সমস্ত পাতা ফেলে দেয়। ওই জন্য যে শাল পাতা ছত্তিশগড় অঞ্চলে যেসব মানে অধিবাসীরা রয়েছে, তারা কিন্তু সব এই শাল পাতা গুঁড়িয়ে ট্রেনে ওই তোমাদের বিভিন্ন যে লোকাল টোকাল আছে, আমাদের ঘাটশিলা লোকাল হ্যান ত্যান ওগুলো কিন্তু পাঠায়। কোভিড এর সময় যখন বন্ধ হয়ে গেছিল, ট্রেন তো বন্ধ, শাল পাতা কিন্তু ওই সময় পাওয়া যায়নি। তারপরে যখন সব দোকান টোকান খুললো, সব আছে, শাল পাতা নেই, কিন্তু সব সে কাগজ মুড়ে করছিল। এই লোকগুলোর অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে? ওই কোভিড এর পরে পরে দেখবে যখন কোনো কিছু খেতে গিয়েছে, শাল পাতা দেখেছিলে? শাল পাতা কিন্তু পশ্চিমবঙ্গে আর কোথাও মানে খুব একটা পাওয়া যায় না। ওইখান ট্রেনে করে আসে ওইটা। আমরা তো এটা দেখেছি। আচ্ছা, ধূসর বিপ্লব, গ্রে রেভলিউশন কিসের সাথে যুক্ত? সার উৎপাদনের সঙ্গে যুক্ত। হুম, সার উৎপাদনের সঙ্গে গ্রে রেভলিউশন যুক্ত। আচ্ছা, নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ? খারিফ শস্য। খারিফ শস্য। পাট। পাট হবে। পাট। পাট হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। খারিফ শস্য মানে যেগুলো সাধারণত বর্ষাকালে বপন করা হয়। খারিফ শস্য। বর্ষাকালে জন্মায়। হ্যাঁ, অন্যান্য খারিফ শস্য কি? ধান হয়, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলা, চীনাবাদাম, তৈলবীজ, তিসি। এবার এগুলো হচ্ছে তোমার খারিফ শস্য। আর রবি শস্যের মধ্যে সরষা, তিসি, এগুলো শীতকালে হয়, এগুলো রবি শস্য বলা হয়। বলা আছে ওই নিচে রবি আমি দিয়ে শস্য দিই। তো গ্রীষ্মকালে হয় নাকি? না, শীতকালে হয়। না, যখন শীতকালে হয় রবি শস্য। ধান শীতকালে চাষের পরে দেখবে এগুলোকে ক্রপ রোটেশন বলা হয়। অনেক সময় দেখবে ক্রপ রোটেশন করা হয়, মানে একটা ফসলের পরে আরেকটা ফসল যদি দিয়ে দেওয়া হয়, তখন কি হয়, তার উর্বরতা শক্তি বেড়ে যায়। ক্রপ রোটেশন, শস্য পুনরাবর্তন বলা হয়। এটা আমি যখন ছোট ছিলাম, ছোট মানে যখন একটু এতে ছিলাম, তখন দেখতাম আমাদের চাষ হতো, ঠিক আছে? তখন ওই ধান চাষের পরে কড়াই, ওই যে মাঠে সে কড়াই চাষ হতো, কলাই চাষ মানে কড়াই যেটাকে হতো। এবার সেখানে যেতাম, সেখানে বসে বসে সে কড়াইশুঁটি ভেঙে একসাথে বসে বসে খেতাম, ঠিক আছে? ছোটবেলায় হতো এটা। তবে একটু বড় হওয়ার পর থেকে তো যাই হোক, আর এগ্রিকালচারের অবস্থা তো খুব খারাপ অবস্থার দিকে, আর সেভাবে হয় না। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা আমাদের দার্জিলিং এ রয়েছে রামমাম। হুম, আচ্ছা, ভারতের কফি গবেষণাগার সবাই জানি, বলো। চিকমাগালুরে আছে। চিকমাগালুর। কোথায় রয়েছে চিকমাগালুর? চিকমাগালুর। কর্ণাটকে আছে। কর্ণাটক। কর্ণাটক। কর্ণাটকের চিকমাগালুর কফি গবেষণাগার।
সবুজ বিপ্লব কোন কোন ফসলের ক্ষেত্রে সবচেয়ে সফল? গম আর চাল। গম আর চাল। গ্রিন রেভলিউশন বিশেষ করে গমটাই ছিল, চালও তার সঙ্গে। কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। কফি চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভালো? এই, ল্যাটেরাইট মাটি নাকি? আরে হ্যাঁ, দাক্ষিণাত্যে কি মাটি দেখা যায়? ল্যাটেরাইট তো দেখা যায় কর্ণাটকের এই অঞ্চলে। হ্যাঁ ল্যাটেরাইট রয়েছে তো হ্যাঁ। তাহলে। আচ্ছা, অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? শ্বেত বিপ্লব, নীল- ওই শ্বেত দুধের বিপ্লব। সঙ্গে। দুধের সাথে। শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, ঠিক আছে, যেটা আমাদের দুধ। কাকে বলা হয় দুধের জনক, মানে দুধ হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান। ভার্গিস ভার্গিস কুরিয়ান। কুরিয়ান। ভেরি গুড। ভার্গিস কুরিয়ান। এর পরবর্তী সময় এই সময়ই আমুল তৈরি হয়েছিল, তাই তো? আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া। এটা আমুলের বিশাল হিস্ট্রি রয়েছে। দেখবে ইউটিউবে, দেখবে পাবে ভালো কিছু। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? খুব ফেমাস প্রশ্ন, প্রচুর বার পরীক্ষা আসছে। ব্রাহ্মণী। ব্রাহ্মণী নদীর ব্রাহ্মণী তীরে। নদীর তীরে। ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা। কোন মৃত্তিকার অপর নাম রেগু? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। ভেরি গুড। আচ্ছা, কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? মানে প্রচুর জল লাগে সেই কারণে তৃষ্ণার্ত ফসল বলা হয়। মানে কোন চাষের জন্য? ধান হবে নাকি? হ্যাঁ, প্রচুর ধান। জল লাগে। ধান। ধান। ধান হবে। যে প্রচুর জল খায় তাকে তৃষ্ণার্ত বলা হয়। প্রচুর জল প্রয়োজন, তাহলে ধান চাষের জন্য প্রচুর জল প্রয়োজন, এই জন্য সেটাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি গ্রীষ্মকালীন ফসল? খারিফ শস্য, রবি শস্য আর জায়েদ ফসল। জায়িদ জায়েদ শস্য। ফসল। ভেরি গুড। যেটা মাঝখানে হয়। খারিফ শস্য রবি শস্যর মাঝখানে জায়েদ শস্য, যেটা গ্রীষ্মকালে, যেটা মাঝখানে সময় মার্চ থেকে জুনের মাধ্যমে জায়েদ ফসল উৎপাদন করা হয়। আচ্ছা, বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? বোকারো। ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। বোকারো স্টিল প্ল্যান্ট রয়েছে, বিএসএল রয়েছে ঝাড়খণ্ডে, যেটা সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর হেল্প করেছিল আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। আচ্ছা, বলাইডিলা লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা। বাইলাডিলা লৌহ আকরিক খনি অবস্থিত ছত্তিশগড়। এটা ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত। ভিলাই প্ল্যান্ট থেকে এই খনি থেকে আকরিক সংগ্রহ করা হয়। বলাইডিলা লৌহ আকরিক খনি। এটা তো জানি। গান্ডোয়ানা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে। আমাদের গন্ডোয়ানা অঞ্চল যেখান থেকে কয়লা উৎপাদন করা হয়, ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি হয়, যার মধ্যে এই যে ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো, গিরিডি, করণপুরা, সব কয়লা ক্ষেত্রগুলো কিন্তু ঝাড়খণ্ডে গন্ডোয়ানা কয়লা খনিতে অবস্থিত। এই ভাগগুলো রয়েছে, কয়লা যেখান থেকে সবচেয়ে বেশি উৎপাদন করা হয়, যে প্রকৃতির উৎপাদন করা হয়, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, সেই হিসাবে ভাগ করা রয়েছে। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। দেরাদুনে। হ্যাঁ, উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত। তবে একটা জিনিস আমি একটু বলে দিই, আমি এখানে লিখে রেখেছি, ভারতের যে অ্যাকচুয়াল যে মৃত্তিকা গবেষণাগার, সেটা কিন্তু উত্তরাখণ্ড নয়, ভোপালে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। এখানে অপশনে যদি কোনো জায়গায় ভোপাল উত্তর দিয়ে দিত বা মধ্যপ্রদেশ উত্তর দিত, যদি দিত, এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন। পরীক্ষার সময় কিন্তু এরকম প্রশ্ন দিতেই পারে। অ্যাকচুয়াল যে আইআইএসএস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স, সেটা কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। এটা কিন্তু আমি পড়িয়েছিলাম। দেহরাদুনে যেটা রয়েছে সেটা মৃত্তিকা সংরক্ষণ এবং জলজ ভূমি ব্যবস্থাপনার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এবার পরীক্ষায় বেশিরভাগ এই উত্তরাখণ্ডের এই দেহরাদুনটাকে, দেরাদুন যেটা, সেটাকে দিচ্ছে, সেই জন্য এটা কিন্তু উত্তর হচ্ছে। কিন্তু যদি কোনো জায়গায় ভোপাল দেয়, সেটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে। কি বলছি বোঝা গেছে? অ্যাকর্ডিং টু অপশন এটা কিন্তু ঠিক, কিন্তু যদি ভোপাল দেয় সেটা কিন্তু বেশি ঠিক হয়ে যাবে, বা মধ্যপ্রদেশ দিলে। মাথায় রাখবে এটা, তোমার সাথে ট্রিক খেলবে।
গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিম্নের কোন শহর? 4টে শহরকে কানেক্ট করা হয়েছিল। মুম্বাই। তার মধ্যে মুম্বাই রয়েছে, দিল্লি রয়েছে, চেন্নাই রয়েছে, কলকাতা রয়েছে। কলকাতা রয়েছে। তাহলে 4টা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, যেটা আমাদের অটল বিহারী বাজপেয়ী স্যার এটা বানিয়েছিলেন, তাই তো? অটল স্যারের বানানো। আচ্ছা, নেক্সট, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি থেকে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়, এই জন্য এটাকে খনিজ ভান্ডার বলা হয়ে থাকে। খনিজ ভান্ডার বলা হয় প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, লৌহ আকরিক, কয়লা সব পাওয়া যায়, এই জন্য এটাকে খনিজ ভান্ডার বলা হয়। টিস্কো কোথায় অবস্থিত? টিস্কো জামশেদপুরে অবস্থিত। হ্যাঁ, জামশেদপুর। টাটা আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। টাটা আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, যেটা টিস্কো, যেটা আমাদের ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত। এটা 1907-এ জামশেদজি টাটা বানিয়েছিল, 1907। আর এই জামশেদজি টাটাকে কে ইন্সপায়ার্ড করেছিল বলতে পারবে? এই জামশেদজি দোয়াজি টাটা। না, দোরাবজি টাটা তো তার পরের জেনারেশন। দোরাবজি টাটা তো জামশেদজি টাটার ও পরে। আচ্ছা, হ্যাঁ সেটাই। জামশেদজি টাটাকে প্রথমবার যে ইন্সপায়ার্ড করেছিল যে আপনি এরকম ভারতের জন্য বানান, এবং তাকে ইন্সপায়ার্ড করেছিল জাহাজে। ঠিক আছে, জাহাজে তিনি আমেরিকা যাচ্ছিলেন, সেই জাহাজে তাকে ইন্সপায়ার্ড করেছিল। কে বলতে পারবে? জাহাজে তার সঙ্গে সেই ব্যক্তি যাচ্ছিলেন প্রথমবার আমেরিকা, এবং প্রথমবার আমেরিকা গিয়ে তিনি এমন বক্তব্য রেখেছিলেন যে সবাই চিনেছিল যে ভারত বলে একটা দেশ স্বামী রয়েছে। বিবেকানন্দ। স্বামী একদম, বিবেকানন্দ। শিকাগোতে গিয়েছিলেন, তো তিনি ইন্সপায়ার্ড করেছিলেন স্বামীজি। ঠিক আছে, তারই ইন্সপিরেশনে গঠিত হয় টিআইসিএস, টিস্কো, তার সঙ্গে সঙ্গে টিআইসিএস, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, টিআইএফআর, টিআইসিএস মানে টিআইসিএস সবই তারপরে আমাদের স্বামী বিবেকানন্দের ইন্সপিরেশন ছিল। ম্যাগনেসিয়ামের আকরিক কোলামাইন মনে হচ্ছে। ডলোমাইট। আচ্ছা ডলোমাইট। আচ্ছা আচ্ছা। ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক, MgCO3 CaCO3, ম্যাগনেসিয়ামের আকরিক। আর হেমাটাইট হচ্ছে লোহার আকরিক, এটা লোহার আকরিক। ঠিক আছে, বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, আর ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। ঠিক আছে, প্রত্যেকটার আকরিক দেওয়া আছে সুন্দর করে, পেয়ে যাবে এখানে, মুখস্থ করে নিতে হবে সবগুলো। আচ্ছা, হেমাটাইট কোন ধাতুর আকরিক? পরেরটাতেই দেওয়া আছে, অ্যান্সার হয়ে যাবে লোহা। লোহা। বলেই দিলাম ওখানে। ক্যালামাইন পরেরটাতেই দেওয়া আছে, জিঙ্ক মানে জিঙ্কের দস্তা, আকরিক। জিঙ্ক মানে 10টা। দস্তা, জিঙ্ক মানে দস্তা, দস্তার হ্যাঁ। একরিক হচ্ছে ক্যালামাইন। তো এটা সবগুলোই কিন্তু পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে, খেয়াল করে করবে। ক্যালামাইন হলো দস্তা বা জিঙ্ক ধাতুর আকরিক। ভারতের হাইটেক বিমানবন্দর কোনটি? হাইটেক মানে বেশ উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হবে, সেরকম বিমানবন্দর ভারতের কোনটি? হাইটেক জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বন্দর। জওহরলাল নেহরু বন্দর, যেটা বেসিক্যালি মুম্বাই বন্দর। জওহরলাল নেহরু পোর্ট অ্যাকচুয়ালি মুম্বাই পোর্ট, মুম্বাই পোর্টেরই নাম হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট। বিভিন্ন জায়গায় মুম্বাই পড়লো, হাইটেক বন্দর বন্দর কোনটি? এবার মুম্বাই পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট, মার্মাগাঁও পোর্ট, তুতিকোরিন। তুমি বলবে স্যার জওহরলাল নেহরু পড়েছি, মুম্বাই তো পড়িনি, তখন হয়ে যাবে উত্তর ভুল। ঠিক আছে, মুম্বাই পোর্টটাই জওহরলাল নেহরু পোর্ট। এটা কন্টেইনার বন্দর, যেটা হাইটেক বন্দর, আধুনিক বন্দর। আর যদি গভীরতম বন্দর বলা হয় সেটা কিন্তু ভাইজ্যাক পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট। ভাইজ্যাক বা বিশাখাপত্তনম কিন্তু ভারতের গভীরতম বন্দর। ঠিক আছে, এবার আমি হচ্ছে তোমাদের ওই ডিসেম্বরের সময়, তোমাদের সেই সময় হচ্ছে যারা আপার প্রাইমারিতে ক্লাস করেছিলে, সেই সময় আমি ভাইজ্যাক গিয়েছিলাম। ঠিক আছে, তো ভাইজ্যাক গিয়ে আমি একটা জিনিস দেখলাম, যখনই গিয়েছি, যাওয়ার পরে অনেক লোক এসে এরকম এসে কথা বলছে, স্যার একটু কথা বলবো। প্রথম যে কথা বলেছিল বুঝতে পারিনি কি বলবে, শুনলাম। তারপরের লোকের সাথে আর কিন্তু কোনো কথা বলিনি। কি বলছে বুঝতে পেরেছে, টুরিস্ট, বলছে স্যার আইফোন আছে, ঠিক আছে, খুব কম দামে পেয়ে যাবেন, একদম বিল সহ সবকিছু পেয়ে যাবেন, একটু দেখাবো। আমি বলছি, না দরকার নেই। মানে যখন এই পোর্টে কোনো কিছু জিনিস আসে এইরকম কম দামে, তোমাকে আইফোন বলো এ বলো, তোমাকে ঠিক দিয়ে চলে যাবে, মানে পোর্ট থেকে হয়। যত এরকম বড় পোর্ট হবে সব জায়গায় হবে। হুম, এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, সুন্দরভাবে আছে। আচ্ছা, ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর অবশ্যই কি হবে? আমাদের মুম্বাই পোর্ট, তাই তো?
মুম্বাই বন্দর। মুম্বাই পোর্ট, যেটাই হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর, যেটা একটা ব্যস্ততম বন্দরের মধ্যে অন্যতম। আর মুম্বাই পোর্ট মনে রাখবে প্রাকৃতিক বন্দর কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটা? হাইওয়ে। NH-44। NH-44 একদম আমাদের শ্রীনগর টু কন্যাকুমারী কানেক্ট করছে, দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। আচ্ছা, নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত আমাদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ুতে অবস্থিত নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? মাদুরাই। 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 দক্ষিণ ভারতের কাশী বলা হয় অথবা প্রাচ্যের এথেন্সও বলা হয়, কারণ এখানে প্রচুর মন্দির রয়েছে এখানে। হুম, আচ্ছা, লাস্ট প্রশ্ন, কোন শহরকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়? আরো আছে 25 মুম্বাইকে। seconds। হ্যাঁ, মুম্বাই। মুম্বাইকে বলা হয় ভারতের ইকোনমিক ক্যাপিটাল, অর্থনৈতিক রাজধানী, কারণ সেখানে সমস্ত যে স্টক এক্সচেঞ্জ, আরবিআই থেকে শুরু করে সবার হেডকোয়ার্টার এখানে অবস্থিত। আচ্ছা, ভারতের হলুদ শহর ইয়েলো সিটি কাকে বলা হয়? পিঙ্ক সিটি তো জয়পুর হয়, ইয়েলো সিটি? সোনার কেল্লা দেখেছো? সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। জয়সালমের হবে। ভেরি গুড। জেসলমীর, কারণ এখানে হচ্ছে সোনার কেল্লা পড়েছো, কারণ এখানকার সোনা কেন মনে হয়? সূর্যের আলোর জন্য প্রতিফলনে বেশিরভাগ বিল্ডিং এখানে হলুদ দেখায়, কারণ এখানকার বেশিরভাগ বিল্ডিং বেলে পাথর দিয়ে তৈরি, ঠিক আছে? সেই জন্য এটাকে হলুদ দেখায় বলে এটাকে ইয়েলো সিটি বলা হয়। পিঙ্ক সিটি তো জয়পুর আমরা জানি। আচ্ছা, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় সবাই জানি, মোটর গাড়ি শিল্পের জন্য। চেন্নাইকে। চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট, অটোমোবাইল চেন্নাই। ইন্ডাস্ট্রির জন্য। সিটি অফ ডেস্টিনি, ভাগ্যের শহর, বিশাখাপত্তনম, ভাইজ্যাক। বিশাখাপত্তনম, ভাইজ্যাক। ভাইজ্যাক বা বিশাখাপত্তনমকে বলা হয় সিটি অফ ডেস্টিনি। আচ্ছা, ভারতের গ্লাসগো সবাই জানি, শিল্পের জন্য ফেমাস। দুর্গাপুর। 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 এই বাবা, ছি 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 ছি। হাওড়াকে বলে গো ভারতের গ্লাসগো, শিল্পের জন্য। আচ্ছা, হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়, এটা প্রচুর ফেমাস প্রশ্ন। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোনটি, কিছুদিন আগে তৈরি হলো? চেনাব সেতু। চেনাব সেতু, ঠিক আছে? এবার বলে দিই এর হাইট কত, বলতে পারবে কত উচ্চতায় রয়েছে? 359 মিটার, 359 মিটার। আর্কিটেকচার একজন মহিলা, ঠিক আছে? 359 মিটার উঁচু বা 1178 ফুট, জম্মু কাশ্মীরের চেনাব রিভার উপরে গঠিত। এটা বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু, ঠিক আছে?